স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার জুনিয়রদের শুরুর একাদশ এবং ফরমেশনটা কী রকমের হতে পারে। কার্লো আনচেলত্তির ইঙ্গিত এমনটাই, নেইমারও থাকতে পারেন শুরুর একাদশে। তবে ভক্তদের চাওয়া এই মুহূর্তে নেইমার এবং এনরিক এই দুইজনই যেন শুরুর একাদশে থাকে। নেইমার জুনিয়র শেষ এক সপ্তাহ যাবৎ খুব ভালোভাবেই ট্রেনিং করছেন। ম্যাচের আবহে তিনি ট্রেনিং করেছেন এবং ম্যাচ ফিটনেসের জায়গায় শতভাগ ফিট রয়েছেন এই মুহূর্তে নেইমার জুনিয়র। কার্লো আনচেলত্তি সংবাদ সম্মেলনে এসে বলেছেনও নেইমার 90 মিনিট পর্যন্তও খেলতে পারবেন। তবে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের চাহিদা এখন নেইমার মাঠে নামা। নেইমার ফ্যান কিংবা ব্রাজিল ভক্তরা সবাই এখন চায় নেইমার স্কটল্যান্ডের বিপক্ষেই মাঠে নামুক। ভক্তদের আরও একটা চাওয়া এই মুহূর্তে সবচেয়ে প্রবল। 90% ব্রাজিলিয়ান সাপোর্টার এই মুহূর্তে এনরিককেও চায় শুরুর একাদশে। আসুন শুরুর একাদশটা ব্রাজিলের কী রকমের হতে পারে সেটা আমরা একটু আলোচনা করি। শেষ ম্যাচে পরীক্ষা নিরীক্ষা চালায় অনেকগুলো দলই, তবে ব্রাজিল এই মুহূর্তে যেই অবস্থানে দাঁড়িয়ে তখন পরীক্ষা নিরীক্ষা চালানোর আর তেমন কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে গোলকিপার হিসেবে এলিসন বেকারি প্রথম চয়েস হিসেবেই থাকবেন স্কটল্যান্ডের বিপক্ষেও। দুই সেন্টার ব্যাক গাব্রিয়েল ম্যাগালেস এবং মার্কুইনিস এই দুইজন থাকবেন। লেফট ব্যাক হিসেবে ডগলাস সান্তোস চমৎকার পারফরমেন্স দিয়েছেন, সেই চয়েসটা কার্লো আনচেলত্তি করেছেন, এজন্যই তিনি মাস্টার মাইন্ড। বিশ্বকাপের মঞ্চে ডগলাস সান্তোস মানিয়ে নিতে পারবে কিনা এমন প্রশ্নও ছিল অনেকের। সেই বুড়ো আঙুল দেখিয়েই সেই মন্তব্যের জবাবটা ডগলাস সান্তোস বিগত 2 ম্যাচে পারফরমেন্স দিয়েই দিয়েছেন। রাইট ব্যাক হিসেবে দানিলো সুযোগ পেয়ে যাবেন এই স্কোয়াডে। শেষ 2 ম্যাচে তিনিও চমৎকার পারফরমেন্স করেছেন, যদিও প্রস্তুতি ম্যাচগুলোতে দানিলো সেই নজরটা কাটতে পারেনি। ভক্তদের যেই চাহিদা সেই অনুযায়ী ব্রাজিল জার্সিতে দানিলোর পারফরমেন্সটাও হচ্ছে না। তবে কার্লো আনচেলত্তি অভিজ্ঞতা এবং পারফরমেন্স সব কিছুই সম্ভবত তিনি আগে থেকেই দেখতে পারেন। সেই জায়গায় দানিলো এখন সেই শুরুর একাদশেও থাকবেন কার্লো আনচেলত্তির। মিডফিল্ডেও থাকবেন সেই আগের 3 জনই, ক্যাসিমিরো, গিমারেশ এবং লুকাস পাকেতা। যদিও লুকাস পাকেতাকে নিয়ে অনেক প্রশ্ন হচ্ছিল, তবে শেষ ম্যাচে হাইতির বিপক্ষে দারুণ পাস দিয়ে সেই সব সমালোচনা এখন সামলে তিনি শুরুর একাদশে আরও একবার জায়গা পাবেন। ভিনিসিয়াসকে নিয়ে তো প্রশ্ন আসারই কথা নয়। এই বিশ্বকাপে নিজেকে যা চেনাচ্ছেন রিয়াল মাদ্রিদের সেই ভিনিসিয়াসকেই আমরা এই বিশ্বকাপের দুইটা ম্যাচে দেখতে পেরেছি। কার্লো আনচেলত্তির অধীনে ভিনিসিয়াস কোন পর্যায়ে থাকতে পারেন, তার পারফরমেন্স কতটা বিধ্বংসী হতে পারে সেটা আরও একবার ফুটবল বিশ্ব দেখছে। ম্যাথিউস কুনহা দ্য সার্ফার ম্যান বিগত ম্যাচে জোড়া গোল করে শুরুর একাদশে জায়গা পাওয়ার সর্বোচ্চ দাবিদার। সেন্টার ফরওয়ার্ড হিসেবে ম্যাথিউস কুনহা স্কটল্যান্ডের ম্যাচে শুরুর একাদশেই থাকবেন। টেনশন এবং হতাশা রাইট উইঙ্গার পজিশনটাকে নিয়েই, কেননা রাফিনহা দিয়াস শেষ ম্যাচে ইনজুরি হয়ে মাঠ ছেড়েছেন। ব্রাজিল যদি নকআউট পর্বেও যায় সেখানেও আমরা পাবো কোয়ার্টার ফাইনালে গিয়ে সম্ভাবনা, এখনও সেই জিনিসটাও কনফার্ম নয়। রাফিনহা কি করতে পারেন বার্সেলোনার ম্যাচ যারা নিয়মিত দেখেন তারা ঠিকই বলতে পারেন। যদিও ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত রাফিনহা তার চাহিদা অনুযায়ী ডেলিভারিটা দিতে পারছে না। তবে রাফিনহার বিকল্প এই মুহূর্তে ব্রাজিল স্কোয়াডে নেইমার ব্যতীত আর কি কেউ রয়েছে? তবে মন্দের ভালো এই মুহূর্তে লুইস হেনরিকে এবং রায়ান। তবে লুইস হেনরিকে এমন একজন ফুটবলার যে কিনা সুপার সাব হিসেবে চমৎকারভাবে প্রতিপক্ষকে চমকে দিতে পারেন। সেক্ষেত্রে শুরুর একাদশে লুইস হেনরিকে নিশ্চয়ই থাকবেন না। কার্লো আনচেলত্তি সুপার সাব খুব ভালোভাবে ইউজ করতে পারেন। এনরিক এবং লুইস হেনরিকে সেই সুপার সাব এই ম্যাচটাতে হবেন। সেক্ষেত্রে রায়ানই সুযোগ পাবেন। যদিও রাফিনহা ইনজুরি হয়ে মাঠ ছাড়ার পরে রায়ান নেমে সেভাবে নজর কাটতে পারেনি, কিন্তু এই ম্যাচে রায়ান শুরুর একাদশে থাকতে যাচ্ছেন। তবে ভক্তদের যেই প্রশ্ন এনরিক শুরুর একাদশে থাকবেন কিনা, সেই জায়গায় কার্লো আনচেলত্তির মন্তব্য এমনই, রাফিনহার জায়গায় এই যে এনরিক চমৎকারভাবে শুরুর একাদশে থাকার যোগ্য, তিনি শুরুর একাদশে খেলতেও পারেন। তবে সুপার সাব হিসেবে এনরিকে রিয়াল মাদ্রিদে তিনি যেভাবে ব্যবহার করেছেন
এই দলটাতেও ঠিক সেভাবেই ব্যবহার করবেন। বয়সটা অনেক কম, তাই ম্যাচের যেই টেম্পারমেন্ট, সেই টেম্পারমেন্টের পুরো দায়ভার কিংবা প্রেশারটা এই এনরিকের উপরে কার্লো আনচেলত্তি দিতে চাচ্ছেন না। এখন কথা হচ্ছে, নেইমারকে এই স্কোয়াডে আমরা রাখিনি। নেইমার তো 90 মিনিট খেলতে পারবে। কার্লো আনচেলত্তি এটাই বলেছিলেন, নেইমার 90 মিনিট খেলবে না, কেননা শেষ সান্তোসের ম্যাচ খেলেছে অনেক দিন আগে। সেই জায়গায় ম্যাচের একটা টেম্পারমেন্ট তো অবশ্যই কাজ করে। ম্যাচের আবহে তার যেই ফিটনেসটা সেটা কোন লেভেলে রয়েছে, কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে সেই রিস্ক নিতে চাইবে না। ম্যাচের কন্ডিশন কোন অবস্থায় থাকে সেই অবস্থার উপরেই নেইমার মাঠে নামবে কিনা সেটাই নির্ভর করছে। ব্রাজিল যদি 1 গোলে কিংবা 2 গোলে এই ম্যাচে এগিয়ে যায়, তখন অনায়াসেই কার্লো আনচেলত্তি নেইমারকে মাঠে নামিয়ে দিবেন। আর নয়তো নেইমার সর্বোচ্চ শেষ 15 কিংবা 20 মিনিট খেলতে পারে। নকআউট পর্বের ম্যাচকে কেন্দ্র করে যখন নেইমারকে নিয়ে প্ল্যানিং চলছে, তখন নেইমারকে এই ম্যাচে তার ম্যাচের ফিটনেসটা কোন লেভেলে রয়েছে সেই জিনিসটা কার্লো আনচেলত্তি দেখার জন্যই শেষ 15-20 মিনিট নেইমারকে মাঠে নামাবেন। ব্রাজিলের ফরমেশন নিয়ে বারবারই আলোচনা, প্রশ্ন সবকিছুই থাকছে। যেহেতু এই ম্যাচেও নেইমার মেইন একাদশে থাকছেন না, এটাই সম্ভাবনা এবং এটাই হতে যাচ্ছে, সেক্ষেত্রে ব্রাজিলের ফরমেশনটা 4-2-3-1 এভাবেই থাকতে যাচ্ছে। তবে আপনার কি মনে হয়, ব্রাজিলের ফরমেশন কিংবা শুরুর একাদশটা স্কটল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে? আপনি কি আমাদের যেই প্রেডিকশন সেখানে একমত, নাকি আপনারও কোনো ভিন্ন মত রয়েছে? নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।